তারেক রহমানের ফের এক সময়োচিত সিদ্ধান্ত। অকারণে জ্বালানি খরচ নয়, খরচ কমিয়ে বাংলাদেশের মানুষের ঋণের বোঝা কমিয়ে জ্বালানি সংকট মোকাবিলার এক ঐতিহাসিক পদক্ষেপের পথে। এমপি মন্ত্রীদের সচিবালয় সংসদে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি নয়, তিনি ইলেকট্রিক বাসের ওপর কথা বলেছেন। ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, সে দেশের রাষ্ট্রপ্রধান এই যুদ্ধের আজ থেকে বাঁচার জন্য যে পরিকল্পনা নিয়েছে, যে বাস্তবায়নের কথা বলছে, প্রশাসনিক ব্যবস্থার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পের দেখা উচিত, বোঝা উচিত। তারেক রহমান বাংলাদেশে পা দিয়েই প্রথম জনসভায় ঘোষণা করেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। খোলসা করেননি, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে নতুন ভাবে গড়ার জন্য, স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য প্রতিটি মুহূর্তে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনে কঠিন পদক্ষেপ করবেন। কোনো অকারণে ঋণের বোঝা চাপানো নয়, ঋণের বোঝা বৃদ্ধি নয়, মানুষের ওপরে, দেশের মানুষের ওপরে, দেশের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো পদক্ষেপ নয়, সেটা তিনি বুঝিয়ে দিয়েছিলেন। আওয়ামী লীগের আমলে বিপুল বিপুল টাকার ঋণে জর্জরিত বাংলাদেশের ওপর যাতে আর কোনো সমস্যা, টাকার ঋণ বিপুল ভাবে না জমে পড়ে, না চেপে পড়ে, সেটাই বোধহয় ছিল তার অন্যতম চিন্তা, অন্যতম পদক্ষেপের বা অন্যতম অঙ্গীকার। যখন তেল সংকটে, জ্বালানি সংকটে গোটা বিশ্ব লড়াইয়ের ময়দানে, গোটা বিশ্ব চলছে, সেই সময় তারেক রহমানের ফের এক সময়োচিত সিদ্ধান্ত। অকারণে জ্বালানি খরচ নয়, অকারণে কোনো দেশের ওপর থেকে, বিদেশ থেকে বেশি জ্বালানি আনার চিন্তা ভাবনা নয়, বরং বাংলাদেশে যতটা পরিমাণ জ্বালানি কমানো যায়, খরচ কমানো যায়, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। দেশের প্রথম শ্রেণীর সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের জ্বালানির সংকট মোকাবিলা করার জন্য। অন্য দেশের ক্ষেত্রে আমরা বারবার দেখেছি অন্য দেশ থেকে আরো বেশি করে জ্বালানি আনার চেষ্টা, আর বাংলাদেশ, বিপুল ঋণে জর্জরিত বাংলাদেশ কিন্তু এই ঋণ বাড়ানোর জন্য নয়, এই খরচ বাড়ানোর জন্য নয়, বরং খরচ কমিয়ে বাংলাদেশের মানুষের ঋণের বোঝা কমিয়ে জ্বালানি সংকট মোকাবিলার এক ঐতিহাসিক পদক্ষেপের পথে। তারেক রহমানের এই সামগ্রিক সিদ্ধান্ত নিয়েই আজকে আমাদের প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে প্রশ্নটি বারবার উঠে এসছে, আমরা দেখতে পেয়েছি যে কালকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি অফিসে 1 ঘন্টা কাজের সময় কমিয়ে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংক লেনদেন করা হয়েছে সকাল 9টা থেকে 3টে পর্যন্ত। আবার দোকানপাট, শপিং মল সব 6টা পর্যন্ত খুলে রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ যখন আপনার লাইটের পরিমাণ বাড়বে, লাইটের খরচ বাড়বে, সেই সময়টা বন্ধ করা হয়েছে। বেশি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করার একটা পদক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে জোর বিজোড় সংখ্যায় গাড়ি ব্যবহারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রয়োজনে বেশি গাড়ি ব্যবহার নয়, স্পষ্ট করে দেওয়া হয়েছে। এইভাবে দেশের জ্বালানি অপচয় বন্ধ করার এক ঐতিহাসিক সিদ্ধান্ত। কি বলবেন তারেক রহমানের এই পদক্ষেপগুলোকে? দেশের ঋণ বাঁচানো, দেশের অকারণ খরচ কমানোর জন্য এই তারেক রহমানের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন, কি বলছেন? দেখো, বিষয়টা যদি এটা নিয়ে আলোকপাত করতে হয় বা আলোচনা করতে হয়, আমি আমার শৈশবে ফিরে যাব। আমরা ছোটবেলায় যেখানে থাকতাম, যে বাড়িতে, সে বাড়িতে সকাল 6টায় জল আসতো, 9টা পর্যন্ত থাকতো। দুপুর 12টায় আসতো, দুপুর 2টো পর্যন্ত থাকতো। বিকেল 4টায় আসতো, 5টায় চলে যেত। বাবা বা মা আমাদের বলে দিত জল ধরে রাখতে হবে, সময় মতো স্নান করে নিতে হবে, জামা কাপড় এখন ভিজিয়ে রাখলে ওই সময়ের মধ্যে কেচে ফেলতে হবে। একটা সিস্টেমের মধ্যে বাঁধা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে টাইমের কল খুললেই জল পড়ে। অপচয়। একটা কথায় বলে যে ও খুব সংসারী। তারেক রহমান সাহেব বাংলাদেশটাকে গোটা পরিবারের মতন করে নিয়ে সংসারে সাশ্রয় করছে। ধরো, আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে 176টা ফ্ল্যাট, মানে 176টা পরিবার। গড়ে যদি 4টে করে মানুষ হয়, একটা তো সংখ্যা গিয়ে দাঁড়াবে। এখন আমাদের এখানের কোনো যদি একটা গেট টুগেদার হয়, যে কোনো বিষয় যাচাই দেওয়া হবে, কিন্তু না, নির্দিষ্ট করে দেওয়া হবে, 2টো করে দেওয়া হবে। তাহলে কিন্তু একটা সীমিত, আমি একটা আইডিয়া পাচ্ছি, গুনে দেওয়া হবে আর যাচাই দেওয়া হবে। এর মধ্যে ফারাকটা অনেক, তুমি কন্ট্রোল করতে পারবে না। তারেক রহমান সাহেব যখন দেখছে দেশের যে জিনিসটাতে যোগান যে পরিমাণে দরকার, সেই যোগানের পরিমাণেটা যে ধরনের দরকার, সেই যোগানটা আমি পাচ্ছি কম, কিন্তু আমি বেশি দাম দিয়ে কিনবো, নাকি আমি এর মধ্য থেকেই এখান থেকে সাশ্রয় করে
আরেকটু আমি টাইমটা স্প্যানটা বাড়াবো। 10 দিনের কেনা জিনিস দিয়ে যদি আমি 15 দিন চালাতে পারি, আমি সকাল 9টা থেকে 4টের মধ্যে যদি অফিস করতে পারি, আমার বিজলি বাতিটা, আমার এসি মেশিনটা, আমার ইলেকট্রিক ফ্যানটা, শপিং মল আমার রাত্রি 10টা পর্যন্ত খোলা রাখার দরকার কি? সবাই তো প্রয়োজনে যায়, ঘুরতে তো যায় না। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কে নেবে একটা দেশকে পরিচালনা করার জন্য? এক কথায় বিড়ালের গলায় ঘুঁটিটা বাঁধবে কে? যাকে সবাই মানবে বা যে সেই রিস্কটা নিতে পারে, সেই রিস্কটা উনি নিচ্ছেন। তুমি যে কথাটা বললে 17 বছর পরে বাংলাদেশের মাটিতে ফিরে এসেই আই হ্যাভ এ প্ল্যান তিনি বলেছেন। তোমায় দেখতে হবে উনি কোন দেশটাতে 17 বছর ছিল, যেখানে বলা হয় সিস্টেম, ডিসিপ্লিন অস্বীকার করার কোনো জায়গা নেই, লন্ডন। তো সেখান থেকে উনি কিন্তু আমার ধারণা অনেক কিছু অনুধাবন করেছেন, শিখে এসেছেন, সেটা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন তার প্রশাসনিক ব্যবস্থাপনা নির্দেশের মধ্য দিয়ে। অবশ্যই সেটা কোনো কড়া হাতে দমন পীড়ন জারি করে নয়, সংলাপের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে সংসদে আলোচনা করছেন, যে জায়গায় সবার মতটা একটা আলোচনার ভিত্তিতে, আমার সংলাপ তুমি শুনবে, তোমার সংলাপ আমি শুনবো, সেই জায়গায় গণতন্ত্রের যেটা পীঠস্থান, সেখান থেকে তিনি আলোচনা করে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন আমার যা আছে সেটাকে নিয়ে আমি চলবো। কেননা এখন এই জিনিসটার একটা হাহাকার তৈরি হচ্ছে। বাস্তবতাটা কি? ইরান ইসরায়েল যুদ্ধ। এটাই তো প্রশাসনিক প্রধানের সিদ্ধান্ত হওয়া উচিত। এবং এই সিদ্ধান্ত যে উনি ওনার শুধু ওনার বাসস্থান, ওনার পলিটিক্যাল দপ্তর বা সরকারি অফিসে না, গোটা বাংলাদেশের মানুষের জন্য, যার উপকারিতা, সাশ্রয় গোটা দেশকে ভালো রাখবে, দেশের অর্থনৈতিক পুঁজিকে সাশ্রয় করবে, দেশকে দেনার দায় ডুবে যেতে হবে না, অর্থনৈতিকভাবে দেশ স্বাবলম্বী থাকবে, মানুষকে শুধু সচেতন করছে। এটাই তো হওয়া উচিত। আমার মনে হয় আগামীর বাংলাদেশ এইভাবেই বাংলাদেশের মানুষরা পেতে চেয়েছিল, সে কারণেই তাকে ম্যান্ডেট দিয়েছে। এবং উনি, আমি বিশ্বাস করি ওনার এইসব যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের আগামীর জীবন ভীষণভাবেই সুনিশ্চিত এবং নিরাপদ হবে। একদমই, মানে শুধু ওনার এই সিদ্ধান্ত, সব থেকে আরেকটা কঠিন বা বাস্তব সিদ্ধান্ত বোধহয় এটাও বলা যায় যে এমপি মন্ত্রীদের সচিবালয়, সংসদ যে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি নয়, তিনি ইলেকট্রিক বাসের ওপর কথা বলেছেন। ছাত্রছাত্রীদের জন্য, স্কুলের জন্য ব্যক্তিগত গাড়ির বদলে ইলেকট্রিক বাসের চালু করার কথা উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ মানে দেখাই যাচ্ছে যে অকারণ জ্বালানি খরচ যেখানে বাড়বে, শুধু জ্বালানি খরচ নয়, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের ঢাকা শহরের জ্যাম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। এই যদি গাড়ি কমানো যায়, একদিকে দূষণ কমানো যাবে, জ্যাম কমানো যাবে, জ্বালানি সাশ্রয় কমানো যাবে, খরচ কমবে, অর্থনীতির ওপর চাপ কমবে। অকারণে অন্য দেশ থেকে অকারণে জ্বালানি আনার মতন, খরচ বাড়ানোর মতন করে উদ্যোগ নেওয়ার দরকার পড়বে না, এবং ইলেকট্রিক বাস চালু করার ফলে পরিবেশ বান্ধব হবে। এই ভাবনাগুলো তো আগের আমলেও হতে পারতো, আগের সময়ও হতে পারতো। তা না করে আরো গাড়ি, আরো চাপ বাড়িয়ে, রাস্তায় জ্যাম করে, আরো সমস্যা তৈরি করে, সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে অর্থনৈতিক একটা বোঝা বাড়ানোর কি খুব দরকার ছিল আগের সরকারের? না, এই সরকার যেভাবে এই পদ্ধতির মাধ্যমে এগোনোর চেষ্টা করছে, সেটাকে সময়সূচি বলে মনে করছে। কোনটা ঠিক লাগলো? দেখো, কথায় বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। বিশেষ করে আমাদের কলকাতায় বা পশ্চিমবঙ্গে এইসব কথাগুলো বলে যে একটা সংসারে একটা পুরুষ মানুষ বা একটা মহিলা বা একটা স্কুল কলেজের একজন অধ্যাপক বা মাস্টার মশাই, উনি সব জানেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। আমার ওনার ক্যারেক্টারটা এরকমই মনে হচ্ছে, যে মানুষটা যে 17 বছর দেশের বাইরে থেকেছেন, হয়তো দেশে ওখান থেকেও শিখেছেন, আর দেশকে পুরোপুরি পরখ করার চেষ্টা করেছেন। আমাদের দেশটা কোন জায়গায় আছে, কিভাবে চলছে, কি হওয়া উচিত, উনি দুটোকে মেলানোর চেষ্টা করেছেন। যে জায়গায় মেলেনি সেই জায়গাগুলো মেলানোর জন্য উনি আই হ্যাভ এ প্ল্যান কথা নিয়ে এসেছেন এবং মানুষের ম্যান্ডেট পাওয়ার পরে বলেছেন সবার আগে বাংলাদেশ। যে মানুষটা দেখাতে পারেন যে অফিস টাইমে যদি প্রধানমন্ত্রীর বহর বেরোয় রাস্তায়, তাহলে জ্যামজট হতে পারে, সেই জন্য উনি একটু আগে বেরিয়ে যাচ্ছেন। জ্যামজট আটকানোর জন্য বেশি বহরের গাড়ি নিয়ে প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে যাওয়া উচিত নয়। অল্প বহর
আমিও দাঁড়াবো। এই মানুষটাই তো দেখাতে পেরেছে যেটুকু পথ হেঁটে চলে যাওয়া যায় সেখানে বহর একদম। নেওয়ার দরকার নেই, হেঁটে চলে যাচ্ছে। তো এটাই তো হওয়া উচিত। এবং প্রত্যেকটা সেক্টর উনি দেখছেন। প্রান্তিক মানুষ, শহুরে মানুষের জীবন যেমন জ্যামে আটকাবে না, প্রান্তিক মানুষের জীবনে চাষাবাদের বাইরেও যে সময় চাষ হয় সেই সময় সেই চাষের মাটিতে কিভাবে জল রাখতে পারবে, জলকে ধারণ করে রাখতে পারবে, সেই জন্য তিনি প্রশাসনিক কার্যপ্রণালীর প্রথম ধাপ রেখেছে খাল খনন। প্রান্তিক মানুষরা চাষের বাইরেও মাটি কেটে রোজগার করতে পারবে, তারা একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কৃষিজাত দ্রব্য মজুদ থাকবে, খাদ্য ভাণ্ডার মজুদ থাকবে, তারপর সেখান থেকে রপ্তানি আমদানি করা যেতে পারে। সড়ক পথ দিয়ে তো শুধু মানুষ হাঁটবে না আর বড় গাড়ির বহর চলে যাবে তা তো না, সবটাই একদম। দরকার। তো সেই জায়গা থেকে উনি কেন আমি বলছি এই কথাটা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, উনি প্রত্যেকটা জায়গায় দৃষ্টি দিচ্ছেন। আর দৃষ্টিটা দেওয়ার অঙ্গীকারটা কোথায় রেখেছেন? বাংলাদেশের মাটি হাতে তুলে নিয়ে। এটা বাংলাদেশের মানুষ অবশ্যই দেখবে, শুধু বাংলাদেশের মানুষ দেখবে না, আমরা যারা প্রথম কলকাতা বা আমাদের মতন যারা এরকম সোশ্যাল মিডিয়ায় ভারত বাংলাদেশের সম্পর্ক, দেশের সঙ্গে দেশের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, অধিকারের কথা আমরা বলি, আমরাও তো বিষয়টাকে পরখ করছি, দেখছি, জানছি। ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ একটা ক্ষুদ্র দেশ, সে দেশে রাষ্ট্রপ্রধান এই যুদ্ধের আঁচ থেকে বাঁচার জন্য যে পরিকল্পনা নিয়েছে, যে বাস্তবায়নের কথা বলছে, প্রশাসনিক ব্যবস্থার যে সিদ্ধান্ত নিয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পের দেখা উচিত, বোঝা উচিত। আপনার কাছে থাকতে পারে অনেক ভান্ডার, আমি সেটাকে ধ্বংসের দিকে দেবেন না দেশের মানুষের দিকে দেবেন? আপনি বিশ্ব নেতা হতে চান, মানুষ তো পয়সা দিয়ে জিনিস কিনবে। আপনি নোবেল পেতে চান, কিন্তু কোথায় আপনার এই ভাবনা? আপনার দেশের মধ্যেই কিন্তু এখন বিদ্রোহ বিতর্কের পরিবেশ তৈরি হচ্ছে। একদমই একদম। যুদ্ধ কি শান্তি আনতে পারে? হসপিটালে রাস্তায় রক্ত, জেদের ওপর জেদ। একসময় বলা হচ্ছে শেষ করে দিয়েছি, তারপরে আবার বলা হচ্ছে ওরা না থামা পর্যন্ত আমরা থামবো না, আবার কৌশলগতভাবে থামানো হচ্ছে। আবার যারা শক্তিধর দেশ তারা সবাই একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে কথা বলার জন্য, আমি বোধহয় দেখছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও প্রস্তাব দিয়েছে। কে কার পক্ষ নেবে? শান্তির পক্ষ নেওয়া উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। শিশু মৃত্যু রুখতে হবে, সাধারণ মানুষের জীবন। আপনারা ক্ষমতাধর রাষ্ট্র, ক্ষমতা দেখাচ্ছেন, সাধারণ মানুষ জীবন বিপন্ন হচ্ছে, শিশুরা স্কুলে প্রাণ চলে যাচ্ছে। সেখানে বাংলাদেশের থেকে শেখা উচিত কিভাবে সাধারণ মানুষদের রক্ষা করতে হয়, ঋণের কিভাবে। বোঝা না বাড়িয়ে সাধারণ মানুষের পাশে থাকতে হয়, সেটা আমাদের তারেক রহমান ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলেন বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে উনি কিন্তু শুধুমাত্র নিজের নন, মানে যারা প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অকারণে বিদেশ সফর, বিদেশ ভ্রমণ, বিদেশে প্রশিক্ষণ, এটা কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে সে দেশে। এবং দেশে যে কর্মকর্তারা প্রশিক্ষণ নিচ্ছেন সেটা কমানো হয়েছে। অকারণ খরচ কমিয়ে একটা খরচ কমানোর একটা মানে কঠিন সিদ্ধান্ত বারবার তাকে নিতে দেখা যাচ্ছে। মানে উনি বুঝিয়ে দিয়েছেন যে খরচ বাড়িয়ে দেশের মানুষের উপর বোঝা তৈরি করে নয়, খরচ কমিয়ে, জ্বালানি খরচের কমিয়ে, সাশ্রয় করে দেশকে এই সংকট থেকে লড়াই করতে হবে। এর জন্য অভ্যন্তরীণ শক্তি বাড়াতে হবে, অভ্যন্তরীণ শক্তিকে মজবুত করে নিজের শক্তিতে নিজ পায়ে দাঁড়ানোর এই লড়াইটা বোধহয় অনেকদিন আগে শুরু হলে বাংলাদেশে অনেক ভালো হতো, তাই না? অবশ্যই, মানে যেটা অবশ্যই। যেটা যার জন্য মানুষ একসময় আওয়ামী লীগকে সমর্থন করেছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কোথাও গিয়ে যেন বাংলাদেশ ঝুঁকে পড়ে গিয়েছে এই আওয়ামী শাসনের দুর্বলতার জন্য। কি বলছেন? আওয়ামী শাসনে তো দুর্বলতা না, আওয়ামী শাসনের দুঃশাসন, মানে যে ব্যাপারটা করেছে, যে স্বৈরাচারী দুঃস্বপ্ন। স্বজন পোষণ, কুক্ষিগত করা, ক্ষমতা নিজেদের কাছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, একে নিজের কাছে রাখবো, এই সবের কারণে তো বাংলাদেশের একটা এরকম আর্থিক পরিস্থিতি, মানুষ অধিকার পায়নি, মানুষ তার অধিকারটা বুঝে পায়নি, স্বজন পোষণ হয়েছে, সরকারি কাজকর্মের মধ্যে দুর্নীতি পরায়ণ পরিস্থিতি, সাধারণ মানুষ তার শিকার হয়েছে। যে কারণেই তো আমরা বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট দেখলাম। অনেকগুলো তো ফ্যাক্টর কাজ করে একটা দেশের সরকারের প্রতি মানুষ কেন বীতশ্রদ্ধ হয়ে তাদেরকে উৎখাত করে, অনেক ফ্যাক্টর আছে। তো সেই ফ্যাক্টর থেকে বর্তমান সরকার বলেই আমরাও আলোচনায় বলেছি, এই পরিস্থিতিতে কিন্তু সকলকে শেখা উচিত রাজনৈতিক নেতাদের, কেননা রাজনৈতিক নেতারাই একটা সময় মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের আসনে বসে। সেটা শুধু বাংলাদেশের নেতারা না, ভারতবর্ষের নেতারা দেখা উচিত গোটা বিশ্বে, যেটা মানুষের অধিকার যেখানে লঙ্ঘিত হবে, খর্ব হবে, মানুষ যদি নিপীড়িত হবে, তারা যখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, সেই প্রতিবাদের ভাষা,
সেই জিনিস কিন্তু একটা অগ্নুৎপাতের মতন তৈরি হয়। সেই অগ্নুৎপাতের ফলন আমরা দেখেছি 2024-এর 5ই আগস্ট। সেই জায়গা থেকে বাংলাদেশ কি ছিল, কি হতে যাচ্ছে, এই ফারাক গোটা বিশ্ব দেখবে, বাংলাদেশের মানুষ এটা অনুধাবন করবে এবং বাংলাদেশের বর্তমান সরকার সেই পিছিয়ে পড়া বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, কিভাবে সাশ্রয় করতে হয়, কিভাবে সিস্টেমের মধ্য দিয়ে অনেক একটু কমিয়ে এনে সংযমী থেকে কি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারই কিন্তু একটা একদম সরকারি একদম সূচনা আমরা দেখতে পাচ্ছি। একদমই, মানে এই একের পর এক সিদ্ধান্তই বোধহয় নতুন বাংলাদেশ গড়ার পক্ষে, নতুন বাংলাদেশের পথ চলার পক্ষে অন্যতম যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে। এইভাবে অফিস, আদালত, শপিং মল, বাস, বিভিন্ন পরিষেবার ওপরে বিভিন্ন নিয়ম, নতুন নিয়মের মাধ্যমে যেভাবে যে বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারেক রহমান নিয়েছেন, প্রশংসনীয়, সত্যি প্রশংসনীয়। আগামী দিন বোধহয় এখানে আরো একটা বলার বিষয় যে ইরান ইসরায়েলের যুদ্ধ, এই যেটা প্রায় 1 মাস হতে চললো, এই যুদ্ধ এক সময় থেমে যাবে, কিন্তু ক্রাইসিসের সময় একটা দেশের সরকার তার দেশকে রক্ষার জন্য যে সিদ্ধান্ত, যে ডেফিনেশন, যে অনুকরণীয় পালন, সরকারের যে ভূমিকা তিনি যেটা রাখলেন, এটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। যুদ্ধের ইতিহাস যেমন থাকবে, দেশকে রক্ষা, দেশকে সুস্থ রাখা, দেশকে বাঁচানো, দেশের মানুষের রক্ষার কাজে যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে একজন দেশের রাষ্ট্রপ্রধানকে সিদ্ধান্ত নিতে পারে, এটাও কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী বাংলাদেশের কাছে। এই দৃষ্টান্তর দিকে আমরা নজর রাখবো এবং নজর রাখবো আরো কি কি দৃষ্টান্ত তিনি, তারেক রহমান মাত্র 1 মাস এসছেন ক্ষমতায়, আগামী দিনে আরো কি কি দৃষ্টান্ত তিনি দেখাতে পারেন, দৃষ্টান্ত রাখতে পারেন। এই দৃষ্টান্তই বোধহয় বাংলাদেশের মানুষ চেয়েছিলেন। এই দৃষ্টান্তই বোধহয় দুই দেশকে কাছাকাছি আনার পক্ষে অনেক ইতিবাচক ভূমিকা নিয়ে চলেছে বা নেবে আগামী দিন আরো বেশি করে। আমরা নজরে রাখবো এবং আপনারাও আপনাদের মতামত লিখুন আমাদের কমেন্ট বক্সে। কি কি বিষয় আপনারাও নজর রাখতে চান প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে। আজ এ পর্যন্তই, নমস্কার।